আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। গত ক্লাসে আমরা নবম শ্রেণীর বাস্তব সংখ্যা অধ্যায়ের একটা বেসিক ক্লাস নিয়েছিলাম। সেখানে আমরা অধ্যায়টাকে দুইটা অংশে ভাগ করে দেখিয়েছিলাম। যে প্রথম ভাগটা হচ্ছে বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস এবং দ্বিতীয় ভাগটা হচ্ছে আমাদের কি দশমিক ভগ্নাংশ। তো আমরা বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস নিয়ে পড়াশোনা করছিলাম। সেখানে আমরা মূলদ সংখ্যা পর্যন্ত গেছিলাম। বাস্তব সংখ্যার যে শ্রেণীবিন্যাস আছে, যে ক্যাটাগরিগুলো আছে, সেগুলোতে আমরা মূলদ সংখ্যা পর্যন্ত শেষ করেছিলাম এবং আজকের ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে অমূলদ সংখ্যা। তবে অমূলদ সংখ্যা বোঝার আগে আমাদের বেসিক কিছু জিনিস জানা লাগবে, বেসিক কিছু কনসেপ্ট ক্লিয়ার করা লাগবে। তো সেই কনসেপ্টটা হচ্ছে যে পূর্ণবর্গ সংখ্যা। তো তোমরা পিছনে দেখতে পাচ্ছ, আমি এখানে লিখিয়ে রেখেছি পূর্ণবর্গ সংখ্যা। তো আজকের মাত্র 5 থেকে 7 মিনিটের ক্লাসে আমরা সম্পূর্ণ অমূলদ সংখ্যাটাকে একদম A to Z ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলো শুরু করি। পূর্ণবর্গ সংখ্যা। প্রথমে দেখো, আমরা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে সংজ্ঞাটা লিখে দেব। সংজ্ঞাটা লিখে নাও আমার সাথে সাথে, যে সংখ্যাকে সমান দুটি পূর্ণ সংখ্যা সমান দুটি পূর্ণ সংখ্যার বর্গ রূপে প্রকাশ করা যায়, বা হচ্ছে পূর্ণ সংখ্যা গুণফল। এটা লিখো, তাহলে তোমাদের বুঝতে সবচাইতে সহজ হবে। পূর্ণ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়। তাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। সুন্দর করে উঠাও, আমি একটু ঘিচিমিচি করে লিখলাম। হ্যাঁ, তো দেখো সুন্দর করে হচ্ছে সংখ্যাটা খেয়াল করো। পূর্ণবর্গ সংখ্যা কি বলা হচ্ছে? যে সংখ্যাকে সমান দুটি পূর্ণ সংখ্যা, একদম মানে ভেঙে ভেঙে আমরা বুঝবো। হ্যাঁ, যেমন আমরা এখানে একটা উদাহরণ দিই। যেমন মনে করো 3 গুণিত 3 সমান কত? 9। মনে করো 6 গুণিত 6, তাহলে 6 into 6 কত? 36। এখন ভাইয়া দেখো, আমরা এই দুইটা উদাহরণের মাধ্যমে কি করব? এই সংজ্ঞাটাকে ব্যাখ্যা করব। সেটা কি? যে সংখ্যাকে সমান দুটি পূর্ণ সংখ্যা। দেখো তো ভাইয়া, আমরা যখন আগের ক্লাসটা করেছিলাম, তোমরা যারা আগের ক্লাসটা করোনি, আমার কমেন্টে দেখো, ইউটিউব এবং পেজের লিংকের ক্লাসটা দেওয়া আছে, তোমরা ওখান থেকে করে নিতে পারো। হ্যাঁ, তো দেখো এখানে আমরা লেখা আছে সুন্দর করে কি? সমান দুটি পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা আমরা কি পেয়েছিলাম? সকল শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা। তাহলে এখানে বলা হচ্ছে সমান দুটি পূর্ণ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়। তাহলে দেখো, আমরা এখানে একটা 3 গুণিত 3 নিয়েছি, যে একটা 3 গুণিত 3। তাহলে দেখো তো, এই 3 এক সমান কিনা? অবশ্যই সমান। তার আগে বলো তো, যে এই 3 কি পূর্ণ সংখ্যা কিনা? অবভিয়াসলি এটা পূর্ণ সংখ্যা, কারণ আমরা জানি যে সংখ্যা রেখার ডান দিকে +1 +2 +3 এর অবস্থান। তাহলে এটা কি? এটা হচ্ছে +3 গণিত +3, সামনে কিছু নয়, মানে কি আছে বলো তো? প্লাস আছে। তাহলে দেখো যে 3 গুণিত 3 সমান কত? 9। তাহলে বলো তো ভাইয়া, আমরা এই 9 কে, এই যে এখানে যে 9 আছে, আমরা এই 9টাকে কি দুইটা সমান পূর্ণ সংখ্যার গুণফল মানে গুণ আকারে প্রকাশ করতে পারছি কিনা? দেখো তো, যে 3 গুণিত 3। আবার বলো তো, 3 গুণিত 3 কে আমরা কি লিখতে পারি? 3 স্কয়ার না? যেটা প্রথমে বলছিলাম, যে সংখ্যাকে সমান দুটি পূর্ণ সংখ্যার কি আকারে প্রকাশ করা যায়? গুণফল আকারে প্রকাশ করা যায়, বা বর্গ আকারে। দেখো তো, 3 কে আমরা 3 গুণিত 3 গুণফল আকারেও প্রকাশ করতে পারছি, আবার 3 এর উপর স্কয়ার দিয়ে কি আকারে প্রকাশ করতে পারছি? বর্গ আকারে। তখন এই 9 সংখ্যাটাকে
এই 9 কে বলা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। বিষয়টা কি বুঝতে পেরেছো? আবার দেখো এখানে 6 গণিত 6 নিয়েছি, তাহলে যে সংখ্যাকে সমান দুটি পূর্ণ সংখ্যার গুণফল আকারে, তাহলে যে সংখ্যা, কোন সংখ্যাটা? 36 সংখ্যাটাকে, এই 36 সংখ্যাটাকে সমান দুটি পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা কত? 6, এটাও 6, তাহলে দুইটাই কি সমান পূর্ণ সংখ্যা, তার গুণফল আকারে, এই যে গুণ তার গুণফল আকারে কি করছি আমরা? প্রকাশ করছি। তাহলে কোন সংখ্যাটাকে প্রকাশ করছি? 36 কে আমরা 6 এবং 6 এর গুণফল আকারে প্রকাশ করছি। এই ধরনের 36 কে বলা হবে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে 36 এবং 9 হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা। বিষয়টা কি বুঝতে পেরেছো ভাইয়া? বলো তো। এখন দেখো আমরা দেখব যে মানে এই বিষয়টা আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য দেখব যে 1 থেকে 10 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা, দেখো এটা কিন্তু খুবই বেসিক, এটা একটা বেসিক জিনিস। তুমি যদি পূর্ণবর্গ সংখ্যা না চিনো, শুধু তোমার এই অধ্যায়ে না, তোমার সামনে যতগুলো অধ্যায় আছে সবগুলা অধ্যায় তোমার পড়তে অনেক অসুবিধা হবে। তাহলে দেখো 1 থেকে 10 পর্যন্ত, তাহলে বলো তো 1 একটা পূর্ণ সংখ্যা না? তাহলে 1 গণিত 1 সমান কত? 1 1 1, 1 এর পরে কত? 2 গণিত 2, 2 দুগুণা 4, তারপরে 3 গণিত 3 সমান 3 3 9। এবার দেখো 4 গণিত 4, 4 4 16। দেখো অনেকে হয়তো ভাবছো যে 1 2 3 4 এগুলা পূর্ণ সংখ্যা। না ভাইয়া, এখানে এগুলাকে পূর্ণ সংখ্যা বলা হচ্ছে, পূর্ণবর্গ সংখ্যা বলা হচ্ছে না। মানে আমি যেটা বলতে চাইলাম যে অনেকে হয়তো ভাববা 1 2 3 4 এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু না, এটা পূর্ণবর্গ সংখ্যা না। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1 4 9 এবং 16। তাহলে দেখো 1 থেকে 10 পর্যন্ত আমরা পূর্ণবর্গ সংখ্যা দেখছিলাম। 1 থেকে 10 পর্যন্ত কয়টা পূর্ণবর্গ সংখ্যা পেলাম বলো তো? মাত্র 3টা। এই যে এই 16 বাদ, 16 কি 10 এর চাইতে বড় না? তাহলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাইলাম কয়টা? 3টা। তাহলে 1 থেকে 10 এর মধ্যে 10 পর্যন্ত বা 1 থেকে 10 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা কয়টা পেলাম? 3টি। কেন এগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বলা হচ্ছে? এই 1 4 9 কে এই কারণেই পূর্ণবর্গ সংখ্যা বলা হচ্ছে, কারণ এই সংখ্যা 3টিকে আমরা কি করে 3টি সমান পূর্ণ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারি। যেমন 1 কে আমরা প্রকাশ করতে পারি 1 গণিত 1, 1 একটা কি পূর্ণ সংখ্যা। তাহলে এখানে কয়টা পূর্ণ সংখ্যা আছে? 2টা, একটা 1 একটা 1, দুইটাই 1 না? 1 সমান না? আবার দেখো 4 কে আমরা কত দ্বারা প্রকাশ করি? 2 গণিত 2। এখানে কয়টা পূর্ণ সংখ্যা আছে? 2টা, তবে তাদের শর্ত কি? 1 সমান। তাহলে দেখো এখানেও 2 এখানে 2, 1 সমান না? তাহলে 2 দুগুণা 4। আবার এখানে কি আছে? 3 গণিত 3, 3 3 9। তাহলে দেখো ওই 9 কে আমরা পূর্ণবর্গ সংখ্যা এই কারণে বলছি, কারণ 9 কে আমরা দুইটি সমান পূর্ণ সংখ্যা, সমান, এখানেও 3 এখানেও 3, দুইটি সমান পূর্ণ সংখ্যা গুণফল, এই যে গুণফল আকারে প্রকাশ করতে পারছি বা গুণ আকারে প্রকাশ করতে পারছি। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে তোমরা? তাহলে দেখো এভাবে আমরা 4 4 16, তারপরে 5 5 25, 5 গণিত 5, 5 5 25। তাহলে এখানে যদি বলা হতো 1 থেকে 20 পর্যন্ত কয়টা পূর্ণবর্গ সংখ্যা আছে বলো তো? 1 থেকে 20 পর্যন্ত, তাহলে টোটালে 4টা পূর্ণবর্গ সংখ্যা আছে। কি কি? 1 4 9 এবং 16। এখানে 25 কিন্তু ধরা হবে না, কারণ বলেছে 1 থেকে 20 পর্যন্ত। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? পূর্ণবর্গ সংখ্যাটা একদম ইজি, তোমরা সুন্দর করে এটা উঠাই নাও। হ্যাঁ, এরপরে দেখো পূর্ণবর্গ সংখ্যা যদি তোমরা বুঝতে পারো, আমরা এরপরে যেটা দেখব সেটা হচ্ছে যে অমূলদ সংখ্যা। আমি এটা মিশিয়ে দিলাম, তোমরা আশা করি উঠিয়ে নিয়েছো। এরপরে আমরা দেখব কি? অমূলদ সংখ্যা। গত দিনের ক্লাসটা আশা করি তোমরা সবাই করেছো, আর যারা করোনি তাদের বলবো করে নাও। দেখবা ক্লাসের মধ্যে তোমরা একটু হলেও ভিন্নতা লক্ষ্য করবা, একটু হলেও ভিন্ন কিছু পাবা। হ্যাঁ, দেখো এটা মিশিয়ে ফেললাম। এবার আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত যে টপিক সেটা হচ্ছে কি? অমূলদ সংখ্যা। তাহলে দেখো আমরা এবার টপিক দিব কি?
অমূলদ সংখ্যা এখানে দিলাম, হ্যাঁ, অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এটা সংজ্ঞাটা লিখে নাও সুন্দর করে। সংজ্ঞা, সংজ্ঞা যে সকল সংখ্যাকে, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, কিউ আকারে প্রকাশ করা যায় না, প্রকাশ করা যায় না, করা যায় না সে সকল সংখ্যাকে, সে সকল সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে, অমূলদ সংখ্যা বলে। দেখো তাহলে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেই সকল সংখ্যাকে কি বলা হয়? অমূলদ সংখ্যা বলে। দেখো হ্যাঁ, আমরা পি বাই কিউ আকার নিয়ে একটা সংজ্ঞা দেখেছিলাম, ওটা কার মধ্যে বলতো? ভগ্নাংশের মধ্যে। যে পি বাই কিউ আকারের সকল সংখ্যাকে কি বলা হয়? ভগ্নাংশ বলা হয়। ভগ্নাংশ চেনার বা ভগ্নাংশ হওয়ার তিনটা শর্ত আমরা দেখেছিলাম। তো তোমরা যারা দেখোনি পূর্বের ক্লাসটা অবশ্যই দেখবা, কারণ আমি আগেই বলেছি যে প্রত্যেকটা লেকচারের সাথে প্রত্যেকটা লেকচারের প্রত্যেকটা টপিকের সাথে প্রত্যেকটা টপিকের ব্যাপক মিল বন্ধন আছে। সুতরাং আগেরগুলো না বুঝলে তোমরা এটা কিন্তু বুঝতে পারবো না। হ্যাঁ, তাহলে দেখো, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সে সকল সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে। আমরা এটা আরো বিস্তারিত ব্যাখ্যাটা দিচ্ছি পরে, তোমরা আগে সুন্দর করে উঠাই নাও। আমি একটা নোট দিচ্ছি, হ্যাঁ, নোটটা উঠাও এবার, এটা নোট করে রাখো, নোটটা উঠাও। যে পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয় এরূপ সকল স্বাভাবিক, স্বাভাবিক সংখ্যার বর্গমূল তাহলে দেখো, পূর্ণবর্গ নয় এরূপ স্বাভাবিক সংখ্যার, এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যা লিখতে হতো, এখানে আমি একটু মিস্টেক করলাম। হ্যাঁ, লিখে নাও তোমরা, যে পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল এবং বর্গমূল কিংবা তার ভগ্নাংশ, কিংবা তার ভগ্নাংশ, ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। দেখো পূর্ণবর্গ নয়, তাহলে দেখো তো ভাইয়া, আমরা যখন পূর্ণবর্গ সংখ্যা দেখছিলাম, পূর্ণবর্গ সংখ্যা শর্ত কি ছিল? যে দুইটা সমান পূর্ণ সংখ্যার গুণফল হওয়া লাগবে। তাহলে আমরা দেখেছিলাম 3 তিরিকে 9, এখানে 9 একটা পূর্ণবর্গ সংখ্যা। তারপরে দেখেছিলাম 4 4 16। তাহলে দেখো তো, স্বাভাবিক সংখ্যা 3 এবং 4 এর বর্গের দুইটা পূর্ণবর্গ সংখ্যা পেলাম, একটা 9 এবং একটা 16। তাহলে 9 এবং 16 এর মাঝখানে কি আরো সংখ্যা আছে না? আরো অঙ্ক আছে না? সংখ্যাগুলো কি কি বলতো? 9 এর পরে 10 আছে, কত আছে? 10 আছে। তারপরে 11 আছে, তারপরে মনে করো যে 12 আছে, তারপরে 13 আছে, এভাবে 14 15 পর্যন্ত আছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে বলেছে পূর্ণবর্গ নয় এরূপ স্বাভাবিক সংখ্যার বর্গমূল। তাহলে দেখো তো, এখানে পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে 9 এবং 16, এবং 9 এবং 16 মধ্যে যে অঙ্কগুলা, যে সংখ্যাগুলা 10 11 12 13, এগুলা কি পূর্ণবর্গ সংখ্যা? না, এগুলা পূর্ণবর্গ সংখ্যা নয়। কারণ এই সংখ্যাগুলোকে আমরা দুটি পূর্ণ সংখ্যার বর্গরূপে কি করতে পারি না? প্রকাশ করতে পারি না।
তাহলে দেখো পূর্ণবর্গ নয় এরূপ স্বাভাবিক সংখ্যার বর্গমূল, এগুলা পূর্ণবর্গ নয় কিন্তু কি এগুলো স্বাভাবিক সংখ্যা না? 10 11 12 13 14 15 এগুলো কি স্বাভাবিক সংখ্যা না? তাহলে সেই স্বাভাবিক সংখ্যার বর্গমূল অর্থাৎ রুট মনে করো 10। তাহলে রুট 10 কে আমরা কি বলতে পারি ভাইয়া বলো তো? রুট 10 কে আমরা বলতে পারি একটা অমূলদ সংখ্যা। কেন অমূলদ সংখ্যা বলতে পারছি? কারণ সেই সংখ্যা রুট 10 সংখ্যাটা মানে 10 সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়। কেন পূর্ণবর্গ সংখ্যা নয়? কারণ 10 কে আমরা চাইলেই দুটি পূর্ণ সংখ্যার বর্গরূপে প্রকাশ করতে পারি না। এই কারণে 10 কে আমরা পূর্ণ বর্গ সংখ্যা বলতে পারি না, এবং পূর্ণ বর্গের সংখ্যার যদি আমরা বর্গমূল করি, রুট করি, তাহলে সেটাকে আমরা কি বলবো? মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা বলবো। কারণ আমরা অমূলদের সংজ্ঞার নোটে দেখলাম যে পূর্ণ বর্গ নয় এরূপ স্বাভাবিক সংখ্যার বর্গমূল। তাহলে দেখো অমূলদ সংখ্যা হওয়ার দুইটা কন্ডিশন আছে এখানে। একটা হচ্ছে পূর্ণ বর্গ হওয়া যাবে না, এবং যেটা পূর্ণবর্গ নয় সেই সংখ্যার বর্গমূল অথবা তার ভগ্নাংশ। তাহলে দেখো এখানে আমরা 10 লিখলাম, এবার 10 এর বদলে আমরা লিখতে পারি √10 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো এখানে √10 এবং √10/2 এই ভগ্নাংশ এবং এই বর্গমূলযুক্ত মানটাকে আমরা কি বলতে পারি? অমূলদ সংখ্যা। বিষয়টা কি বুঝতে পেরেছো? তাহলে দেখো বেসিক কনসেপ্ট যেগুলো আছে সেগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু অঙ্ক এগুলা কিছুই বুঝবো না। তুমি যদি ভগ্নাংশ না চিনো, পূর্ণ বর্গ সংখ্যা না চিনো, পূর্ণ সংখ্যা না চিনো, তাহলে তুমি এই অঙ্ক, এই সংজ্ঞা, এই সংখ্যাগুলা তোমরা কিছুই চিনতে পারবে না। সুতরাং আমি বলবো বেসিক জিনিসের উপর একটু মনোযোগ দাও। হ্যাঁ, বেসিক কনসেপ্ট, বেসিক টপিক যেগুলো আছে, বেসিক জ্ঞান যেগুলো আছে সেগুলো আগে নিজের মধ্যে চর্চা করতে থাকো, দেখবা আস্তে আস্তে সহজ মনে হবে। এখানে দেখো আশা করি তোমরা মূলদ সংখ্যাটা বুঝতে পেরেছো। আর মূলদ সংখ্যা তো আমরা দেখেছিলাম যে সকল ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা এগুলোকে হচ্ছে কি বলা হয়? মূলদ সংখ্যা বলা হয়। তাহলে এটা ছিল তোমাদের অমূলদ সংখ্যা। তাহলে দেখো তো আজকের ক্লাসে আমরা কি শিখলাম? পূর্ণ বর্গ সংখ্যা শিখলাম, আর হচ্ছে যে মূলদ সংখ্যা শিখলাম। তো প্রতিদিন ম্যাথরিজন একাডেমির পক্ষ থেকে আমাদের নিয়মিত আপডেট ক্লাস আসবে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। তোমাদের যাদের বেসিক ক্লিয়ার নাই, বেসিক ক্লিয়ার করা দরকার, আমার দীর্ঘ বিশ্বাস, আত্মবিশ্বাস আছে আমার উপর যে আমার এই ছোট ছোট ক্লাসগুলা অল্প অল্প করে কেউ যদি মনোযোগ সহকারে করে, ধৈর্য সহকারে, ইনশাআল্লাহ 1 মাস বলো, 10 দিন বলো বা 1 সপ্তাহ বলো, এর মধ্যে সে নিজের মধ্যে একটা আলাদা মানে আত্মবিশ্বাস তৈরি করতে পারবে, প্লাস তার মনে যে জরাজীর্ণতা আছে ইনশাআল্লাহ সেটি কাটিয়ে উঠতে পারবে। তো আমি তোমাদের প্রতি অনেক দোয়া করি, তোমরা আমার জন্য দোয়া করো। আর হচ্ছে যে মানে একটু মনোযোগ দাও, একটু ম্যাথটাকে দেখো, গণিতকে ভয় পেও না, গণিত একদম ইজি বিষয় এবং এটা উপভোগ করার মতো একটা সাবজেক্ট আর কি। হ্যাঁ, আমার মোটামুটি এখন খুব ভালো লাগে, তারপরও মাঝে মাঝে ঘৃণা হয়। আমি তোমাদের বয়সেও ঘৃণা করতাম, যেমনটা পূর্বে বলেছি। তো যাই হোক, সবার জন্য অল দ্য বেস্ট। আজকের ক্লাস এখানেই, সে অবধি তোমরা পরবর্তী ক্লাস অবধি তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।